চষে ভরা বাওরে ঘেরা মোহনীয় মাগুরা। শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন, সংগ্রাম, রাজনীতি এই সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই ছোট্ট জেলা মাগুরা। সমসাময়িক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান মাগুরা টক। অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনা করেছেন শাহিনুর ইসলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আমার লাইভে আসতে দেরি হয়ে গেল, সে কারণে আমি দর্শকবৃন্দ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যে কথাটি বলতে চাই যে সারা বাংলাদেশের ন্যায় মাগুরাতেও বিভিন্ন রকম ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। সেই ঘটনাকে কেন্দ্র করেই আমার আজকের আলোচনা, বিশ্লেষণ ধর্মী আলোচনা। আমি শুরুতেই জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। আমি আমার টেকনিক্যাল হ্যান্ডসকে বলবো যে আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক করার জন্য। তো যাই হোক, আমি শুরু করতে চাই যে ডক্টর ইউনূসের একটি বক্তব্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশে। ব্যারিস্টার শিহাবুদ্দিন উনি ওনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি সেখান থেকে ছোট্ট করে একটি স্ট্যাটাস করতে চাই। আজকের একটি অংশে, ভাষণের একটি অংশে বলেছেন ডক্টর ইউনূস যে 1974 সালের দুর্ভিক্ষ নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আজকের স্ট্যান্ড আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। এই আলোচনাটিকে আউট অফ কনটেক্সট ভাবার কোনো অবকাশ নেই। 2008 সাল পরবর্তী শেখ হাসিনার দুঃশাসন এবং স্বাধীনতা পরবর্তী আওয়ামী সরকারের দুঃশাসনের আচরণগত মিল অমিল নিয়ে নতুন করে একাডেমিক গবেষণার একটি প্রেক্ষাপট তৈরি হলো। এছাড়া দলগতভাবে আওয়ামী লীগের অপশাসন, দুর্নীতি, অর্থ পাচার ও লুটপাটের যে লিগালসি তা 1974 সালের সময়কাল দিয়ে বিচার করার রাজনৈতিক আলাপেরও সুযোগ তৈরি হলো। আর আরেকদিকে আরেকটি ঘটনা, আরেকটি সরকারের সাফল্য বলে আমি মনে করছি, গতকাল পত্রপত্রিকায় এসেছিল যে সারা দেশে চালু হচ্ছে 1000-এরও অধিক সরকারি ফার্মেসি। 250 ধরনের ওষুধ কেনা যাবে অল্প টাকায়। 100 টাকার ওষুধ 30 টাকায় কেনা যাবে। এটি একটি যদি পরিপূর্ণভাবে করা যায় তাহলে সরকারের জন্য একটি বড় সাফল্য বয়ে আনবে। যাই হোক, আগামী 16 এপ্রিল মাননীয় প্রধান উপদেষ্টার জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি দলীয় নেতাকর্মীরা বৈঠক করবেন এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে, ডিসেম্বরে যাতে নির্বাচন শুরু হয় সেই নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলবেন। তো আমরা আজকে মাগুরাতে কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি। মাগুরাতে যে প্রথম আলো একটি নিউজ হয়েছে এবং সেখানে অন্যান্য পত্রপত্রিকাও নিউজ হয়েছে যে স্বেচ্ছাসেবক দল সহ দলের কর্মী 9 জন যৌথ বাহিনীর কাছে অস্ত্রসহ আটক হয়েছে। এদিকে আরেকটি সাংবাদিক সম্মেলন হয়েছে। বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আমিনুর রহমান খান পিকুল, উনি ওনার পরিবারের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। যেহেতু ওনার ভাই জনাব ফরিদ খান গত কাল অ্যারেস্ট হয়েছে, গত রাতে অ্যারেস্ট হয়েছে এবং তাকে অস্ত্র মামলায় সম্ভবত অস্ত্র মামলা রুজু করা হয়েছে। তো সেই বিষয় নিয়েই আমরা কথা বলবো। আমি এখন সরাসরি চলে যেতে চাচ্ছি যে সাংবাদিক সম্মেলনটা হয়েছিল মাগুরাতে, জনাব পিকুল খান করেছে, সেই পিকুল খানের বক্তব্যে আমি চলে যেতে চাচ্ছি। প্রেস কনফারেন্স হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা চলুন দেখে আসি সরাসরি পিকুল খানের পরিবার কি বক্তব্য দিচ্ছেন সাংবাদিকদের সামনে। মোহাম্মদ ফরিদ হাসান খান, আমার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি মাগুরা চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি।
কালকে আমাদের বাড়িতে এবং অফিসে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালায়। তারা যে অস্ত্র উদ্ধার করছে, আমরা কখনো তাকে এরকম অস্ত্র বা কিছু আমাদের বাড়িতে এত বছর আগে কখনোই দেখিনি। আর এত বছর 15 বছর যে আওয়ামী লীগের শাসন ছিল, তখনও কোনোদিন আওয়ামী লীগের ওরাও আমাদের বাসা থেকে কোনোদিন এরকম অস্ত্র বা কিছু উদ্ধার করতে পারেনি। বহুবার আমাদের বাসায় পুলিশ আসছে, কিন্তু কোনোদিনও এই আর্মি পুলিশ অভিযান চালাইছে, কিন্তু কোনোদিনও তারা কোনো ধরনের অস্ত্র বা কোনো কিছু এরকম উদ্ধার করতে পারেনি। আর কালকে যে অভিযান হয়েছে, তারা যে ইনফরমেশন পাইছে, আমরা সেনাবাহিনীর কাছে দাবি জানাচ্ছি যে তারা এটার একটা ফরেন্সিক রিপোর্ট বের করুক সেই অস্ত্রগুলার, আর তারা একটা সুষ্ঠু তদন্ত করুক যে এই সাথে কারা জড়িত। তাদের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, আমাদের ধারণা যে তারাই এগুলা সাজায়, আমার বাবার একটা সুনাম আছে সেটা নষ্ট করার জন্য এইগুলা করা হয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত দাবি করছি। আর আমি আমার বাবা এবং বাবার যে ব্যবসায়িক লোকজন এবং আমাদের কিছু আত্মীয়দেরকেও তারা যে আটক করছে, তাদের মুক্তির দাবি জানাচ্ছি। অনেক উলট পালট করছে, আমাদের ফোন নিয়ে নিছে, 3 জনের ফোনই নিয়ে নিছে, নিয়ে অনেক আমি তাদের প্রশ্ন করছিলাম যে আপনাদের কি ইনফরমেশন আছে, তা বললে যে আমরা যাওয়ার সময় বলবো, আমাদের আগে বলেনি। তারপরে তারা উলট পালট করছে, এইগুলো তো ঠিক না, ভাঙচুর করছে, এগুলো তো আসলেই ঠিক না। তারপরে আমাদের দিয়ে আবার লিখিত নিছে যে আপনারা লিখিত দেন যে আমরা কোনো অসুবিধা করছি কিনা। যখন আমাদের জিম্মি করে, যখন আমরা থাকি, তখন তো আমাদের যা বলবো আমাদের তাই করতে বাধ্য আমরা। তখন আমাদের ভাঙলেও বলতে হবে যে না আপনারা কিছু করেননি, না ভাঙলেও বলতে হবে যে আপনারা কিছু করেন। আপনাদেরকে জোর করে সাদা কাগজে সই করাইছে? সাদা কাগজ না, মানে তারা লিখেই আমাদের দিয়ে সই করাইছে, সই করতে তো আমরা বাধ্য, তখন তো আমরা সই না করলে হবে না। আপনাদের সামনে কি কোনো অস্ত্র পাইছিল? না, আমাদের বাসায় কোনো অস্ত্র পাইনি, কিছুই পাইনি। বাসা থেকে কি পাইছে? বাসা থেকে কিছুই পাইনি। বাসায় কি কোনো অস্ত্রের জব্দ তালিকা কেউ সই করছে? না না না, না কিছুই সই করিনি। এমনি শুধু আমাদের আপনাদের বাসায় আমরা তল্লাশি করছি, আপনাদের উপর কোনো শারীরিক নির্যাতন করছি কিনা এইটা শুধু সই করাই দিচ্ছে। আর কিছু যে হ্যাঁ মানসিক নির্যাতন করছি কিনা এইগুলো। আর আমার হাজবেন্ড জুলাই 4 তারিখে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু তার আগস্টের 4 তারিখে যে গুলিবিদ্ধ হয়েছে, তখন তো তার কাছে অস্ত্র ছিল না বা অস্ত্র সে বের করেনি, কেউ দেখিওনি মাগুরা জেলায়। তারপরে এতদিন যে সে রাজনীতি করে বা ব্যবসা করে, কোনোদিন তো সে এই অস্ত্র পাইনি বা আমার বাসায় তল্লাশি এর আগে হয়েছে, এতদিন নেইনি। আর এখন তো প্রশ্নই ওঠে না। আর সে তো সিগারেটই খায় না, সবাই জানে, মাগুরায় সবাই জানে যে সে সিগারেট খায় না। আর মাদকের কথা তো প্রশ্নই ওঠে না যে সে মাদক, এগুলো সবই সাধারণ। ঠিক আছে, যে আমাদের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে ডাক দিয়েছি, তার জন্য আপনারা উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার ভাই ফরিদ হাসান খান মাগুরার একজন বিশিষ্ট সফল ব্যবসায়ী। সে মাগুরা চেম্বার অফ কমার্সের দীর্ঘদিন যাবৎ ভাইস প্রেসিডেন্ট। সে এখন মাগুরা চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে। আপনারা ইতিমধ্যেই বিগত দিনে তার কর্মকাণ্ড দেখেছেন। আমার গতকালকে আমি ঢাকাতে যখন শুনি যে আমার ভাইয়ের বাড়ি এবং আমাদের ব্যবসায়ী এবং আমার রাজনৈতিক অফিস, ওখানে সেনাবাহিনীর ব্যাপক একটা উপস্থিতি, তারা শুনলাম যে আমাদের ওখানে রেড হচ্ছে। আমি তখন নিজেই সেনাবাহিনীর ক্যাম্পের যিনি মেজর শরীফ, ওনার নাম্বারটা ছিল আমার কাছে, আমি ওনাকে ফোন করেছিলাম, কিন্তু উনি আমার ফোনটা ধরেনি। আমি জানতে চাইছিলাম যে কেন আমরা তো এই মাগুরা শহরে চলে ফিরে পারি। আমার ভাই ফরিদ হাসান খান আমরা ব্যবসায়িকভাবে সফল। আমরা দীর্ঘ 15 বছর ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত ছিলাম। আমরা এখন যেহেতু বাংলাদেশ গণতন্ত্রমুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করছে, যার কারণেই আমরা মাগুরাতে ব্যবসা বাণিজ্য, আমরা ঠিকাদারি বিজনেস করি। আমরা বিভিন্ন জেলা থেকে বড় লাইসেন্স নিয়ে আসে, আমরা কন্টেস্ট করে লোয়েস্টে আমরা বিভিন্ন দপ্তর থেকে কাজ দিয়েছি, যেমন এলজিডি, জনস্বাস্থ্য, আমরা লটারিতেও কাজ পেয়েছি 3-4টা।
এবং আমরা লোয়েস্টে কাজ নিয়েছি। আমার ভাই, আমি ব্যবসায়িক কাজে সময় দিতে পারি না, দিও না, আমি সার্বক্ষণিক রাজনীতি করি। আমার ভাই সকালে ফজরের নামাজ পড়ে প্রতিদিন সাইডে যায়, সাইড করে সারাদিন এসে সার্বক্ষণিক ব্যবসা ছাড়া তারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। তো আমাদের এই ব্যবসায়িক সফলতা এবং আমার এই রাজনৈতিক সফলতা, এটার একটা মহল ঈর্ষান্বিত হয়ে আজকে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাদের ব্যবসার উপরে কলঙ্ক সৃষ্টি করার জন্য এবং আমার রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে একটি মহল সেনাবাহিনী সহযোগিতায় বা সেনাবাহিনীকে ভুল বুঝিয়ে আজকে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। ষড়যন্ত্রকারীরা ক্ষণিকের জন্য বিজয়ী হয়, আর সৎ এবং স্বচ্ছ মানুষ বিজয় আমাদের হবেই, এই সত্য উদ্ঘাটন হবেই। আমি সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যার প্রতি বাংলাদেশের সকল মানুষের এবং আমার পরিবার এবং আমাদের আস্থার জায়গাটা সেনাবাহিনী। এই জন্য আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সেনাবাহিনীর আজকে যে সকল সদস্য, যে সকল অফিসার আমার ভাইকে গ্রেপ্তার করেছে এবং অস্ত্র উদ্ধার দেখাইছে, যা আমরা এটা পরিত্যক্ত, আমার যে অফিসটা মধ্যে অস্ত্র পেয়েছে, আমার অফিসের একটা অজুখানা এবং কমন বাথরুম আছে যেটা কোনো দরজা নাই, সেইটার উপর থেকে আমি শুনেছি সেইটার সিলিংয়ের উপর থেকে অস্ত্র উদ্ধার করেছে। আমি ওনাদের কাছে, কারণ ওনারাই ভালো জানে ওনাদের কাছে কোন ব্যক্তি কে আমাদের বিরুদ্ধে বা আমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে যে ওনার কাছে অস্ত্র আছে, সেই অভিযোগের ভিত্তিতে আমার ভাই ফরিদের বাসায় রেড দিয়েছে, বাসা তল্লাশি করেছে। এই পর্যন্ত বিগত সরকারের আমল থেকে আমার বাড়িতে 500 বেশি সময় পুলিশ, র্যাব, আর্মি বহুবার রেড দিয়েছে, কোনদিন অস্ত্র পাই নাই। আমার অফিস রেড দিয়েছে, অস্ত্র পাই নাই। কিন্তু আজকে আমি উদাত্ত আহ্বান জানাবো মাগুরা প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনীর কাছে, ওনারা নতুন করে আবার যারা অভিযোগ করেছে অভিযোগকারীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে খোঁজ খবর নিলেই পেয়ে যাবে এই অস্ত্র তারা এখানে রেখে তাদেরকে সংবাদ দিয়েছে। কারণ আমরা অস্ত্রবাজি করি না, আমরা চাঁদাবাজি করি না, আমরা কোনো দখলবাজি করি না, প্রতিনিয়ত আমরা ব্যবসা করি। হালাল ব্যবসার ছাড়া কেউ বলতে পারবে না আমরা, এবং ব্যবসা ছাড়া আমাদের কোনো অন্য কোনো ওয়েতে ইনকামের কোনো জায়গা নাই। মাগুরার একজন মানুষ যদি বলতে পারে যে না আমাদের ব্যবসা ছাড়া কোনো সালিশ দরবার, কোনো তদবির বাণিজ্য আমরা করি না। এবং এই যে জুলাই আগস্টের আন্দোলন, আমার ভাই ফরিদ, সারা বাংলাদেশের মানুষ যখন আন্দোলন নেমে আসছে, আমার ভাই ফরিদ সে বিগত 24 আগস্টের 4 তারিখে মাগুরাতে যে রাব্বি সহ 4 জন নিহত হলো, শত শত মানুষ আহত হলো, আমার ভাই ওই দিন বুলেট বিদ্ধ হয়েছে, সররানা বুলেট বিদ্ধ হয়ে সে ওই দিন যদি অস্ত্রই থাকতো, আমি শুধু আমার ভাই না, টোটাল বিএনপির কোনো নেতা কর্মীর কাছে অস্ত্র আছে, আর আমি বিশ্বাস করি না, করি না, করি না। কারণ আমরা বিগত 15 বছরে আমরা কোনো অস্ত্রবাজি করি নাই। এ দেশ মুক্ত হয়েছে ইট দিয়ে, রাস্তার থেকে ইট ভেঙে অস্ত্রের সামনে ইট দিয়ে এদেশের মানুষ ঐক্যবদ্ধ এদেশকে ইট মেরে অস্ত্রবাজদেরকে থেকে দেশকে উদ্ধার করে গণতন্ত্র মুক্ত করেছে। সেই গণতন্ত্রের মুক্তর যোদ্ধা হচ্ছে ফরিদ হাসান খান, সে মাগুরা চেম্বারের সভাপতি, আজ ভারপ্রাপ্ত সভাপতি। আজকে তার ব্যবসায়িকভাবে কলঙ্ক করার জন্য যে করা হয়েছে, আমি আমার পরিবারের পক্ষ থেকে আবারও উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে সেনাবাহিনীর কাছে, আপনারা চৌকস, সারা বিশ্বে বাংলাদেশের সেনাবাহিনীর সুনাম আছে, সেই সুনামকে কাজে লাগিয়ে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন, এই আশাবাদ ব্যক্ত করছে আমার পরিবারের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই ওনাকে ধরার বিষয়টা একটু বলেন তো, কিভাবে? উনি আমাদের যে ব্যবসায়ী, আমাদের ব্যবসায়িক একটা ফার্ম আছে, সেই ফার্মের সাথে আমাদের যে আরো যে ফরিদের সাথে কয়েকজন ব্যক্তি ধরা পড়েছে, নৌদারুল হুদা, পাবেল ভাইনার, পান্নান আলী, সোহেল, এই দিয়ে ফরিদ দিয়ে আমাদের একটা ব্যবসায়িক ফার্ম আছে। এই ফার্ম থেকে ব্যবসা পরিচালিত, ওটা আমার ব্যবসায়িক পাবলিক। এবং আমার যে আইনুল এবং জুয়েল নামে 2 জন হচ্ছে আমাদের অ্যাকাউন্টসের ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার। এই 2 জন তারা খাতাপত্র লেখে, সারা 4-5টা সাইট চলছে আমাদের সবার মিলে, এগুলো হিসাবে প্রত্যেক দিনই রাত 12টা 1টা বাজে ওদের হিসাব শুরু করবে।
এই দুজন আর আমার ফরিদের গাড়ির ড্রাইভার ওকে ধরছে। আর আমার দুজন রিলেটিভ আসছিল আমাদের এখানে বেড়াইতে এসে ও ওখানে ছিল। ওর কাছ থেকে একটা ইয়ারগান পাইছে। ও বাংলাদেশ জাতীয় শুটিং ক্লাবের সদস্য, ও আন্তর্জাতিক শুটার, তার সমস্ত লাইসেন্স আছে এবং তার অনেকগুলো আর্মস আছে, সবগুলোই লাইসেন্স আছে। তার ওই ইয়ারগানটা ওখানে শো করছে। সে কিন্তু শুটার, জাতীয় ন্যাশনাল শুটার এবং বৈধ লাইসেন্স ইস্যুড। আর যে 3টে অস্ত্র দেখাইছে, গুলি দেখাইছে, এগুলো আমাদের না, এগুলো ফরেন্সিক রিপোর্ট আমরা চাই। যদি আমার ভাই সহ আমার তাদের গ্রেপ্তার করেছে, এদের কারোরও হাতের সাথে সাথে মেলে, তাহলে আমরা এটা মেনে এই দাবিটাই বেশি করে জানাচ্ছি। আমরা অতীতেও কোনো অস্ত্রবাদী করি নাই, আমাদের 4-5 তারিখের পরেও আমার ভাইকে আমি মনে করি আমাদের বিএনপির কোন নেতা কর্মীর নামে বিএনপিকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকের এই যে অস্ত্র যে গ্রেপ্তার বিএনপির নাম বলা হচ্ছে, এটা আমি মনে করি বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য, বিএনপিকে অস্ত্রের বাস হিসাবে পরিচিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে আমার ভাই সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি মনে করি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমরা ধৈর্য ধারণ করব। আমরা যাতে সঠিক তদন্তের মাধ্যমে আমরা সঠিক বিচারটা পাই, সরকারের কাছে এবং সেনাপ্রধানের কাছে এবং সেনাবাহিনীর কাছে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা পরিবারের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। উনি যেটা বলতে চেয়েছে যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ওনাদের বিরুদ্ধে এবং স্থানীয় পর্যায়ে ওনাদের বিরুদ্ধে, ওনাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্র করেই যে সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক কিনা সেটা আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে। উনি ওনার বক্তব্য দিয়েছেন এবং উনি সম্ভ্রান্ত পরিবার, খুবই সফল পরিবার, ওনার পরিবারের প্রতিও আইন শৃঙ্খলা বাহিনীর খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম কোনো মিথ্যা বা ষড়যন্ত্রের জন্য উনি আটক না হয়। আমরা সেটাই প্রত্যাশা করব। আমরা এদিকে দেখছি যে প্রথম আলো একটি রিপোর্ট করেছে, আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্রসহ 9 জন আটক হয়েছে। মাগুরা যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ 9 জন আটক হয়েছে। আটককৃত মাগুরা সেনা ক্যাম্পে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার রাতে আটককৃতদের মাগুরা সেনা ক্যাম্পে নেওয়া হয়। গতকাল মাগুরা যৌথ বাহিনীর অভিযানে জেলা চেম্বার্স অব কমার্সের সহসভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সহ 9 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাশাপাশি মাদক পাওয়া গেছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মাগুরা পৌরসভায় পাল্লার একটা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দর্শক মন্ডলী, আপনাদের মতামত যদি আমাদেরকে দিতে চান সরাসরি আপনারা ফোন করতে পারেন। আমার শিরোনামে ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের কোনো মতামত দিতে চাইলে সরাসরি আপনারা ফোন করতে পারবেন। আটক হওয়া ব্যক্তিরা হচ্ছেন মাগুরা চেম্বার্স অব কমার্সের সহসভাপতি ফরিদ হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রেজা, শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা মাগুরা পৌর আওয়ামী লীগের 9 নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি নুহু দারুল হুদা, ভাইনা এলাকার কাজী আরিফুল হক, আবালপুর গ্রামের আব্দুল জলিল, শ্রীপুর উপজেলার বাখেরা গ্রামের আইনুল হোসেন, শাহিন শেখ, পটুয়াখালী সদর উপজেলার ইলিয়াস খান ও ঢাকার আদাবর এলাকার সৈয়দ খায়রুল আলম। মাগুরা সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় পৌরসভার পাল্লা এলাকায় অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করেছেন। গতকাল রাতে পুলিশকে সঙ্গে নিয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, 2টি একনলা বন্দুক, 4টি গুলি, একটি এয়ারগান, এয়ারগানের 264টি গুলি, 2টি চাইনিজ কুড়াল, 6টি চাপাতি, 2 বোতল মদ, 1,45,000 টাকা ও 11টি মুঠোফোন ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে এই অভিযানকে ষড়যন্ত্রমূলক দাবি করেছেন আটক হওয়া ফরিদ হাসান খানের ভাই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান।
তিনি আজ প্রথম আলোকে বলেন এবং সাংবাদিক সম্মেলন করে বলেন, আমার ভাই সহ যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে মাগুরার বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ঠিকাদার রয়েছেন, তারা আমাদের ব্যবসায়িক অংশীদার। অভিযানে যে টাকা উদ্ধার দেখানো হয়েছে সেটা আমাদের ব্যবসায়িক টাকা। যেসব আগ্নেয়াস্ত্রের কথা বলা হয়েছে সেগুলো ওখানে ছিল না। আবারও দর্শক মন্ডলী আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, পিপুল খান বলছেন যে যেসব আগ্নেয়াস্ত্র কথা বলা হয়েছে সেগুলো ওখানে ছিল না। ওখানে আমাদের 16 একর জমির উপর ফার্ম, যে দেশি অস্ত্রের কথা বলা হচ্ছে সেগুলো ওই ফার্মের পরিষ্কার কাজে ব্যবহৃত হয়। এজন্য ষড়যন্ত্রমূলক কাজের জন্য সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে। জানতে চাইলে মাগুরা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর শাফিন প্রথম আলোকে বলেন, ফরিদ হাসান খানের বিরুদ্ধে আমাদের কাছে চাঁদাবাজি, ভয় ভীতি প্রদর্শন সহ বেশ কিছু অভিযোগ ছিল। ওই সব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র, মাদক সহ তার সহযোগীদের আটক করে থানায় হস্তান্তর হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, সকালে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। হয়তো এতক্ষণে মামলা হয়েছে। এই যে ফরিদ হাসান খান মাগুরার বিশিষ্ট ব্যবসায়ী এবং বিএনপির দুঃসময়ের যে রাস্তায় যে মিছিল, মিটিং এবং রাজপথের লড়াকু সৈনিক ছিলেন ফরিদ খান। দীর্ঘ 17 বছরের গুম, খুন, রাহাজানি, হত্যা, অত্যাচার মামলা ফেস করেছেন তাদের পরিবার, পিকুল খান সহ। আমাদেরকে চিন্তা করতে হবে আসলে এটা ষড়যন্ত্র কিনা। সেটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী সেটা আপনার পর্যায়ক্রমে ঘেঁটে দেখবেন। তবে আমরা সামনে যা পেলাম এবং যৌথ বাহিনী যা যেভাবে মানে অভিযান চালিয়েছে, যেটা পাওয়া গিয়েছে সেটা আমরা উপস্থাপন করলাম। আরেকটি খবর দিতে চাই, গতকাল আমাদের মাগুরাতে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। একজন স্বামী একজন প্রসূতি স্ত্রীর রক্তের প্রয়োজনে ছুটে গিয়েছিলেন সেনা ক্যাম্পে। আমাদের সেনাবাহিনী, বাংলাদেশের গৌরবোজ্জ্বল সেনাবাহিনী, যে সেনাবাহিনী আমাদের দেশ মাতৃকার কাজে নিয়োজিত আছেন, দেশের সেবায় নিয়োজিত আছেন, শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত আছেন, আমাদেরকে সারাক্ষণ পাহারা দিচ্ছেন ও দেশের অতন্দ্র প্রহরী এই সেনাবাহিনী। আমরা যেন সেনাবাহিনীকে নিয়ে যেন কোনো বিতর্কের সৃষ্টি না করি, যেন সেনাবাহিনীর ভাবমূর্তি যেন নষ্ট না হয়। এই সেনাবাহিনী দেখেন মাগুরাতে একটি ভাইরাল হয়েছে, প্রায় প্রত্যেকের ফেসবুকে, যারা ফেসবুকে অ্যাক্টিভ, যারা চিন্তক, ফেসবুক চিন্তক, তারা কিন্তু প্রত্যেকেই এই পোস্টটি করেছেন এবং ভিডিও ধারণ করেছেন যে সেনাবাহিনীর একজন অফিসার, একজন সদস্য সেই প্রসূতি মায়ের জন্য রক্ত দিয়েছেন এবং তার যে দুটি সন্তান হয়েছে তাদের কানে আজান দিয়েছেন। এটি একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সেনাবাহিনী, একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সেনাবাহিনী এরকম অনেক নিদর্শন বাংলাদেশে করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, আমি সে প্রসঙ্গে নাই গেলাম। যেটি আমি এখন আবার বলতে চাই যে আরেকটি আলোচিত ঘটনা, সেটি হচ্ছে মাগুরাতে মঘির ঢালে যে 2015 সালে যে 2015 সালে যেটা গাড়ি পোড়ানোর মামলা এবং 6 মার্ডার মামলার যে হয়েছিল, সেখানে 2015 সালে বিএনপির ডাকা অপরাধ কর্মসূচিতে মাগুরা জেলার মঘির ঢালে 6 জন নিরীহ মানুষকে পেট্রোল বোমা দিয়ে হামলা করে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী হত্যা করে বিএনপি নেতাকর্মীদের উপর দায় চাপিয়ে দেয়। আজ সেই মিথ্যা হত্যা মামলায় হাজিরা দিতে মাগুরায় আদালতে কেন্দ্রীয় নেতা তথা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহমেদ, বিএনপির সদস্য সচিব জনাব মনোহর হোসেন খান এবং ঢাকা দক্ষিণের যুব দলের সদস্য সচিব সহ নয়ন সহ আরো কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হন। সেখানে
জামিন নিতে আসে এবং সেই জামিনের এক পর্যায়ে আদালত তাদের শুনানি গ্রহণ করেন এবং পরবর্তীতে এটি আদালত হয়তো খারিজ করে দেবেন সেই আবেদনই করেছে মাগুরা জেলা বিএনপি দল। প্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি যে ওই সময় যে মাগুরার সদস্য ঢাকা দক্ষিণের যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন যে বক্তব্য প্রদান করেছেন সেই বক্তব্যে আমরা সরাসরি চলে যেতে চাই। দেখেন, 2015 সালে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ নিজেদের গাড়ি পুড়িয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীদেরকে এই মামলায় আসামি করে, মাগুরা 6 মার্ডার মামলায়। এই মামলাতে মাগুরা জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক আলী আহমদ, তৎকালীন যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক যুবদলের, তার বাড়িঘর ফিরোজ, তার বাড়িঘর পোড়াই দেওয়া হয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজের বাড়ি পোড়াই দেওয়া হয়। আমি রবিউল ইসলাম নয়ন, আমার বাড়িও পুড়িয়ে দেওয়া হয়। আইন শৃঙ্খলার বাহিনীর সাথে একদম আওয়ামী লীগের নেতাকর্মীরা সশরীরে থেকে আমাদের বাড়িঘর পোড়াই দেওয়া হয় এবং আমাদের নেতাকর্মীদেরকে অসংখ্যভাবে নির্মম অত্যাচার করা হয়, জেলখানায় ধরে নিয়ে, রিমান্ডে নিয়ে। আমরা এই মামলায় আজকে 342 হয়েছে, আসামিদেরকে শনাক্ত করেছে। আমরা চাচ্ছি যে দ্রুত মামলাটা ঝুলিয়ে না রেখে মামলার বিচার কাজ শেষ করা হোক এবং এই মামলার মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, আমরা সেটা চাই। বাংলাদেশের জনগণকে যেভাবে একটা দুর্ভোগের ভিতরে রেখেছিল, জাতীয়তাবাদী শক্তিকে যেভাবে অত্যাচার করেছে, সেই অত্যাচারের শেষ হোক। বাংলাদেশের মানুষ দেখুক যে বাংলাদেশের নতুন যে সরকার, এই সরকারের অধীনে বাংলাদেশের মানুষ সুস্থ বিচার পাচ্ছে। আসলে আমাদের সেই মুহূর্তে আমাদের সদস্য সচিব বলে গেছে এই সময় আমাদের বিএনপির কোনো কর্মসূচি ছিল না। এইটা একটি আওয়ামী লীগের 2 গ্রুপের দ্বন্দ্ব এবং এক গ্রুপ আর এক গ্রুপের উপর প্রতিশোধমূলক এই অবস্থাকে কাজে লাগায় তারা এই ঘটনাটা ঘটায় এবং পরবর্তীকালে যে গাড়িটা যে মালিকের ছিল আওয়ামী লীগের, সে কিন্তু সাক্ষী দিতে আসে নাই, যে একটি মিথ্যা মামলা রুজু করা হয়েছে এবং যারা আসামি নয় তাদেরকে আসামিভুক্ত করা হয়েছে। যা দীর্ঘ পরিক্রমে আপনারা সবই জানেন যে আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী নাই, কোনো সাক্ষী আমাদেরকে দেখে নাই, সবাই শুনিছে, তবুও কারোর নাম কেউ বলে নাই। আমরা আশাবাদী যে আজকে 342 এবং ছিল সেটা হয়ে গেছে এবং বিজ্ঞ আদালত অবশ্যই বিবেচনা করবেন এবং আমরা নির্দোষী প্রমাণিত হয়ে এই মামলায় খালাস পাবো। আপনারা জানেন 2015 সালের 16 মার্চ যেখানে আমাদের দেশনেত্রী ঘোষণা করেছিলেন কার্যত আমাদের কোনো কর্মসূচি নেই, সারা বাংলাদেশে যখন একটি ককটেলও ফুটে নাই, সেই সময় পরিকল্পিতভাবে মাগুরাতে 2015 সালের 21শে মার্চ সন্ধ্যায় একটি বিভৎস ঘটনা, পৈশাচিক ঘটনা ঘটানো হয়। কিছু শ্রমিকের মৃত্যুর মধ্য দিয়ে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। সেই মিথ্যা মামলার দীর্ঘ পরিক্রমায় আজকে আর্গুমেন্ট দিচ্ছিল, 342 হলো এবং বিচারক সেটা গ্রহণ করলেন। আমরা আশা করতেছি যেহেতু আমাদেরকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দেওয়া হয়েছে, আমার জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় নেতা রাজীব আকরাম সহ সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, সে ইনশাল্লাহ অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো এবং যারা এই ধরনের একটা নিকৃষ্ট এবং জঘন্য কাজ করেছে তাদের উপযুক্ত বিচার চাই। প্রিয় দর্শক, আমি এই মঘির ঢালের যে পেট্রোল বোমা হামলায় যে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং মাগুরার যেসব নেতৃবৃন্দ দীর্ঘদিন এই মামলায় হাজির হচ্ছেন এবং দীর্ঘদিন এই মামলাটা চলেছে, আমি এই বিষয় নিয়ে জনাব মনোহর হোসেন খান এবং জনাব আলী আহমেদ সাহেবের সঙ্গে আমার মাগুরা টক অনুষ্ঠানে কথা বলেছিলাম। যখন আমি একটা ঘটনা বলি, যখন মনোহর হোসেন খান ইনসেপ্টা থেকে এই কেস হওয়ার পর উনি বিদেশে চলে যান, উনি দেশে আর থাকতে পারেননি। এই খুনি শেখ হাসিনার
যে দোসররা ছিলেন মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শেখর সহ আরো যারা এই যে কেসটা হয়েছে সেই কেসের জন্য কিন্তু সেই সাইফুজ্জামান শেখরও কিন্তু এখন দেশ ছাড়া। তৎকালীন সময়ে উনি সিঙ্গাপুর চলে যান মনোয়ার হোসেন খান, এবং আমি নিজে তার হোয়াটসঅ্যাপে একটা ইন্টারভিউ করি, সেখানে মাগুরার সাংবাদিক রূপকাইস এবং আমি দুইজনে মিলে একটা ইন্টারভিউ করি মাগুরা বার্তায় সহ আর একটা পত্রিকায়। তো তখন সেই মাগুরা বার্তায় ভিউয়ার্স মানে যে পরিমাণ হয়েছিল, আমাদের মাগুরা বার্তায় এরকম ভিউয়ার্স কোনোদিনও আর হয়নি। এই ইন্টারভিউ করতে যে এই ইন্টারভিউ পরে আমি জনাব সাইফুজ্জামান শেখরের কাছে আমার অনেক জবাবদিহি মানে আমাকে অনেক মানে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আপনারা হয়তো জানেন না দর্শক, মাগুরার দর্শক নতুন প্রজন্ম আপনারা হয়তো জানেন না, আমরা এই মনোয়ার হোসেন খানের তখন দুঃসময়ে কথা বলার মতো লোক পাশে কিন্তু ছিল না। আজকে আপনারা এই আলী আহমেদ, এই মনোয়ার হোসেন খান তথা ওরা 11 জনের পিছনে মেঘ না চাইতেই কিন্তু জল হয়ে যাচ্ছে, হাজার হাজার নেতাকর্মী এখন দেখা যাচ্ছে, কিন্তু তখন আমরা কিন্তু সংগ্রাম করেছি এই লেখনির মাধ্যমে। সেই জন্য আপনারা জেনে বুঝে একজন সাংবাদিকের উপর আপনারা দোষারোপ করবেন। ওই সময় আমি না হতে পেরেছি, আমাকে কখনোই আওয়ামী লীগের ট্যাগ দিয়েছে বিএনপি করে, আবার এই মুহূর্তে যারা বিএনপি আপনারা যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছেন তারা আমাকে আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছেন। আমি মনে করি আমি সঠিক জায়গায় আছি, সঠিকভাবে আমি আমার কলমের লিখনি চালিয়ে যাব এবং আমার বিশ্লেষণ চালিয়ে যাব। আমি আলী আহমেদ সাহেবের কথা বলি। এই আলী আহমেদ এবং মনোয়ার হোসেন খান দুইজন মাগুরার অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের রাজনীতিবিদ, এবং এই আলী আহমেদ সাহেবকেও আমি ব্যক্তিগতভাবে চিনি, ওনার খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। তেমনি আমি মনোয়ার হোসেন খান সাহেবকেও একদম খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। অতএব প্রিয় দর্শক, ভুল বোঝার কোনো অবকাশ নাই। আমি মনে করি আমাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আমি মনে করি আমি ঠিক জায়গায় আছি। আমি যদি আজকে এই সত্য খবর না দিই তাহলে গণতন্ত্র কিন্তু মানে মাগুরা কেউ কথা বলবে না। এই যে একজন সাংবাদিক লিখেছেন, আমি তার আগে এই মগিরঢালের কেসটা সম্পর্কে একটু ডিটেলে যেতে চাই। মাগুরা 2015 সালের আলোচিত মগিরঢালের পেট্রোল বোমা হামলা মামলায় বিএনপি কেন্দ্রীয় জেলা পর্যায়ের নেতারা বুধবার মাগুরা জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হন। মামলার শুনানিকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। উল্লেখ্য যে 2015 সালের 21 মার্চ মাগুরা সদর উপজেলার মগিরঢাল এলাকায় এক পেট্রোল বোমা হামলায় 5 জন বালু শ্রমিক নিহত এবং আরো 4 জন গুরুতর আহত হন। চাঞ্চল্যকর এই ঘটনার দায়ের করা মামলায় বিএনপির বর্তমান জেলা আহ্বায়ক আলী আহমেদ, যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হক সহ মোট এবং বর্তমান বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান সহ মোট 22 জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিএনপির নেতারা অভিযোগ করেছেন এই মামলা তাদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তারা দাবি করেন ঘটনার দিন বিএনপির কোনো কর্মসূচি ছিল না, তাই এই হামলার সাথে দলটির কোনো সংশ্লিষ্টতা নাই। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ অভিযোগ করেন তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন আওয়ামী লীগ সরকার তাদের দমন পীড়নের অংশ হিসেবে এই মামলা সাজিয়েছে। তিনি আরো জানান আদালতের শুনানিতে তারা তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং ভবিষ্যতে ন্যায় বিচার পাবেন বলে আশা করেন। এদিকে যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন উল্লেখ করেন ঘটনাটি নিঃসন্দেহে ভয়াবহ হলেও তার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই তাদের এই মামলা জড়ানো হয়েছে। নয়নের বিশ্বাস আদালত তাদের নির্দোষ হিসেবে বিবেচনা করবে। এর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদে সকালে 11টায় আদালত এলাকায় সমাবেশ করেছে মাগুরা জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমি মাগুরায় যে সমস্ত সাংবাদিকবৃন্দ আছে তথা সারা বাংলাদেশে যেসব সাংবাদিকবৃন্দ আছে তারা জীবনের ঝুঁকি নিয়ে একটা রিপোর্ট করে
তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা সাংবাদিকতা করে। আমরা যেন নেতৃবৃন্দ যেন আপনারা দয়া করে তাদের কলমকে থামিয়ে দেবেন না, দয়া করে তাদের লিখনি এবং তাদের যে তথ্যপাত্র যে প্রচার সেটা আপনারা বাধাগ্রস্ত করবেন না। আমি জানাতে চাই একটি কথা, একজন সাংবাদিক, আমাদের মাগুরার একজন মেয়ে সাংবাদিক, নারী সাংবাদিক, উনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এটি খুবই আমার কাছে মনে হয়েছে একটা কোনো হুমকি ধামকি আছে কিনা এটা একটু খতিয়ে দেখার দরকার। তখন একজন সাংবাদিক তার ফেসবুকে এভাবে স্ট্যাটাস দেয়, নিশ্চয়ই সে আতঙ্কে আছে এবং তাকে হয়তো এভাবেই বলা হয়েছে বা আকার ইঙ্গিতে হলেও বলা হয়েছে। মাগুরা যে সাংবাদিক মন্নুজান খাতুন, উনি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি, মাগুরার জেলা প্রতিনিধি, উনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং আমি দেখি এখন প্রায় মাগুরার যে ঘটনা, উনি নির্বিঘ্নে ওনার জীবনের উনি একজন নারী সাংবাদিক, তারপরেও উনি সাহসিকতার সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই মন্নুজান খাতুন। উনি স্ট্যাটাস দিয়েছেন, আমাদের অভিযানের সন্ত্রাসীরা দুর্নীতিবাজরা আটক হলে সেই নিউজ সাংবাদিকরা কভার করতে গেলে যদি তাদের উপর প্রেসার বা হুমকি আসে, সেটা কঠোর হস্তে দমন বা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু এই যারা অভিযান পরিচালনা করে, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, তাদের কিন্তু। সাংবাদিকদের যদি উন্মুক্তভাবে নিউজ করার স্বাধীনতা না থাকে, তাহলে কোনোভাবেই সমাজ থেকে দুর্নীতির শিকড় উৎপাদন সম্ভব নয়। তাই আপনাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি প্রত্যাশা থাকবে সাংবাদিকদের সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা দিতে। ধন্যবাদ আনতে সাংবাদিক মন্নুজান। তো যাই হোক, উনি লিখেছেন। আর একটি জিনিস, সাংবাদিকদের অসৎ বলে সাংবাদিকদের আমি বুঝি না কোথায় টাকা আছে, কোথায় পয়সা আছে। আমি এত বছর সাংবাদিকতা করছি, কিন্তু কোথাও টাকার, আমি হয়তো অন্ধ তাই দেখি না। আমরা নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করতে চাই। মাগুরাবাসী, প্রিয় মাগুরাবাসী, আমরা সবসময় আপনাদের সঠিক নিউজ দিতে চাই। সেই নিউজ যেন আমরা করতে পারি, সেই খবর যেন আমরা প্রচার করতে পারি। যে সমস্ত সাংবাদিকবৃন্দ মাগুরাতে আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে বিভিন্ন সংবাদ উপস্থাপন করেন, যার কারণেই সারা মাগুরাবাসী সহ সারা বিশ্বে যেখানে মাগুরাবাসী আছে তারা এই খবরটি পায়। আমরা চাই জনগণ যেন আমাদের পাশে থাকে, জনগণ যেন আমাদের সাথে থাকে। তো আমি অনেক কথাই বললাম, সর্বশেষে আলোচনায় আমি সমাপ্তি টানতে চাই যে মাগুরার মানুষ যেন কোনো প্রভাব প্রতিপত্তির মুখে যেন না পড়ে। এইভাবে চাঁদাবাজি, হামলা, মামলা, তারপরে এইভাবে হুমকি ধামকি দিয়ে আরেকজনের ব্যবসা দখল করা, সারা বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি? উহাতে কি বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? তেমনি মাগুরাতেও আমরা কি দেখছি? আমরা কয়েকদিন আগে গতকালই দেখলাম একজন স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, উনি এক মহিলার জমি দখল করার জন্য তৎপর হয়েছেন। সেই মহিলা আবার স্ট্যাটাস দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে জোরপূর্বক তার জমিটা দখল করতে চাচ্ছে। তো সেখানে মানে আপনার অভিযোগ এসেছে তুহিন বিশ্বাসের নামে। তো এই যে অভিযোগটা আসছে, আপনাদের কর্তৃপক্ষ যারা মাগুরার রাজনীতি নিয়ে চিন্তা করেন, মাগুরার রাজনীতি জনাব আলী আহমেদ এবং মনোয়ার হোসেন খান সহ যারা আছেন দায়িত্বে, তাদেরকে কিন্তু চিন্তা ভাবনা করা উচিত আপনার দলের জন্য ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। আমরা চাই যে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসুক এবং এই দেশটা রাজনীতিবিদরাই উন্নয়ন করুক। এই দেশটা রাজনীতিবিদদের হাতে আমরা তুলে দিতে চাই। আমরা সামনে দেখতে চাই সঠিকভাবে, সুস্থভাবে ডিসেম্বরের মধ্যেই জাতীয়তাবাদী দল নির্বাচনের দাবি করেছেন এবং
একটা ইশতেহার ঘোষণার দাবি জানিয়েছেন, রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন এই ডক্টর ইউনূস সরকারের কাছে, এবং তারা 16 তারিখে দেখা করবেন। সেই দেখা করে মিটিং করবেন, সেখানে তাদের মূল উদ্দেশ্য থাকবে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায় সেই নির্বাচন জন্য তাগাদা দিবেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। আবার কিছু কিছু মানুষ আমি যেমন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম গতকাল বা তার আগের দিন যে আমাদের দেশে নির্বাচন আগে দরকার না জাতীয় সরকার দরকার, এইভাবে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম একটু বিশ্লেষণ করার জন্য। সেটি আমি পড়তে চাই, সেটি আমি দেখাতে চাই আপনাদের। বাংলাদেশের গণতন্ত্র রক্ষার্থে কি একটি নির্বাচন দরকার নাকি সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার দরকার? আপনার সুচিন্তিত মতামত জানতে চাই। এখানে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছেন, তাদের মতামত দিয়েছেন। আমি সেইখান থেকে দু একটি মতামত আপনাদের জানাতে চাই। হিরণ শেখ ভাইয়া, আপনার ভিডিও আস্তে আস্তে সব ভাইরাল করে দিচ্ছে মানুষ। আপনি মাগুরার অবাঞ্ছিত হলে কোথায় গিয়ে দাঁড়াবেন বলে বলেন তো শুনি। আপনি যে ক্যাসিনো সম্রাট ভোটচোর শিখরের সাথে এত ভিতরে ঢুকে পড়েছিলেন সেটি মাগুরাবাসী আগে বুঝতে পারেনি, তবে আপনি কৌশলগতভাবে চমৎকার দালালি করতে জানেন। ভাই হিরণ শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে বক্তব্যটা লিখেছেন সেটি আপনার স্বাধীন যেটা মন মানসিকতা থেকেই লিখেছেন। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। আমি অনেকবারই পরিষ্কার করেছি যে আমার দায়িত্ব পালনকালে আমি যে মাগুরাটক অনুষ্ঠান করি বা আমি যেখানে কর্মরত আছি সেখানে দায়িত্ব পালনকালে বাংলাদেশের সব রাজনীতিবিদ, সুশীল সমাজ সবার সাথে আমার পরিচয় আছে। মাগুরার সমস্ত রাজনীতিবিদরাই আমাকে চেনে এবং আমার একটি অনুষ্ঠান মাগুরাটক নামে অনুষ্ঠান, যেটা আমি পরিচালনা এখনো আমি যেখানে বসে কথা বলছি যে প্ল্যাটফর্মে এসএস মিডিয়া অনলাইন মাগুরাটক অনুষ্ঠান, আমি বিএনপি যখন দুঃসময় ছিল, যখন কথা বলতে পারতো না, তখন কিন্তু এই শেখ হাসিনার সরকারের সময় আমি সেই একই টেবিলে বসিয়ে কথা বলেছি এবং আপনাদের মতো কর্মীদের উজ্জীবিত রেখেছি। এবং আমার কিন্তু ইন্টারভিউ করার সাংবাদিকতা পালনকালে প্রত্যেকের সাথেই আমার মিশতে হয়েছে। এবং তার মানে এই না যে আমি পা চাটা কুত্তা, বা আপনারা একটু চিন্তা করে দেখেন, একজন সাংবাদিক কিন্তু দল মত দলের হয় না। একজন সাংবাদিক কিন্তু সব দলেরই ভালো মন্দ, সুনাম, উন্নয়ন সবকিছুই কিন্তু লিখতে হয়। তাই আপনি যা বলছেন সেটা মোটেই সঠিক নয়। আমি চাই মাগুরার উন্নয়ন করতে, আমি চাই মাগুরাকে ব্র্যান্ডিং করতে, আমি তার তথা সারা বাংলাদেশের উন্নয়ন হোক, এই আমার প্রত্যাশা। সেখানে যদি আমার এই যদি কোনো ভুল ত্রুটি হয় তখন আপনি সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশটাকে আমরা ভালোবাসি, মাগুরাকে ভালোবাসি। সাংবাদিকদের কলম যদি আপনি ভেঙে দেন তাহলে গণতন্ত্র রক্ষা পাবে না, আবার সেই ভয়ের রাজত্ব কায়েম হবে। আমি মাগুরার সন্তান, মাগুরাতেই আমি মরতে চাই। কেউ যদি আমাকে মেরে ফেলে সেটা যেন মাগুরাতে হয়, অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায় আমার যেন মরণ না হয়। ইনশাল্লাহ আবারও কথা হবে। আরেকটি কথা বলি, আমার সম্পর্কে দু একজন ব্যক্তি লিখেছেন। একজন হলো সিঙ্গারা বেচে, তিনি ওই সুগন্ধা মিষ্টির দোকানের কর্মচারী ছিল। সে আমি গেলেই আমার সাথে সেলফি তুলতো, সে আমার নামে লিখেছে। আপনি চিন্তা করেন তার মানে আমি বলতে চাই না নামটা। আরেকজন লিখেছেন, আমি কি বলবো সেটাও আমি বলতে চাই না। যারাই লিখেছেন তারা একটু বুঝে শুনে লিখবেন। আর আমরা কিন্তু কোনো মিথ্যা প্রচার করি না। আমি যেমন ওই দিন যে বক্তব্যটা প্রচার করেছি সেটা ভাইরাল হয়েছে, আমি কিন্তু আপনাদের বক্তব্যই প্রচার করার জন্য আমাকে কয়েকজন আপনারা ফোন করেছিলেন, কিন্তু আমার সাথে আর যোগাযোগ করেননি। সেই জন্য আপনারা একটু বুঝে শুনে আগাবেন, আপনার দলের ভাবমূর্তির জন্য নষ্ট না হয়। আর আমি শাহিন, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আপনাদের প্রত্যেকেরই বলছি, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমার কলম কিন্তু আপনারা ভাঙতে পারবেন না। আমার মরণ যেন মাগুরাতে হয়, আমাকে যদি মেরে ফেলেন সেটাও যেন মাগুরাতে হয়। আমি হাসি মুখে মরতে পারবো, কিন্তু দেশের উন্নয়ন, মাগুরার উন্নয়নে আমাকে বাধা দিয়েন না। এবং সঠিক খবর আমি প্রচার করব।
আমার এই খবরে যদি এক পক্ষের মানে আপনার শত্রু হবই, সেটা আমি চিন্তা করি না। আজকেও আমি যে খবরটি দিয়েছি আপনারা কেউ তখন ফেসবুকে দিতে পারেননি, আমি কিন্তু সেটা দিয়েছি। সেই সাহস, সেই সৎ সাহস আমার আছে। আমার কিন্তু চাহিদার কিছু নাই, আমার আল্লাহ যথেষ্ট দিয়েছে এবং আমি ডাল ভাত খেয়ে অনেক ভালো আছে। আপনি ভাববেন না যে আমি ওই ঠুনকো সাংবাদিক, আমি ওই সিঙ্গারা দিলে আমি ভুলে যাব। নো, আমি এখনো বলছি, তখনও বলছি, আমি সঠিক পথে আছি, আমি সঠিক দিক ভাবেই এগিয়ে যাব। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আপনারা হয়তো একটি পক্ষের সাংবাদিক হতে বলছেন, না, আমি একটি পক্ষের সাংবাদিক হতে চাই না। আমি সবার কথাই লিখতে চাই, সবাইকে নিয়েই আমি চলতে চাই। সেই জন্য অনেক ছবি আছে, সারা বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে আমার ছবি আছে। এটা কোনো দোষের কিছু না, আমি মনে করি এটা দোষের হতে পারে না। একটা ছবি দিয়ে সবকিছু বিচার করা যায় না। প্রিয় মাগুরাবাসী, আবারও দেখা হবে, আবারও কথা হবে। আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকতে চাই, আপনারা আমার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শাহিনুর ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন।